প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো, তাদের সামনেই ফাইনাল এক্সাম, হাতে গুনে আর কয়েকটা দিনই রয়েছে। তোমাদের কিছু ক্লাস দেব আমি বলেছিলাম। আজ পিজিবিজি পেপার 5-এর সাম্য প্রবন্ধের বিষয়বস্তু এবং কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা তোমাদের বলে দিচ্ছি। তোমরা একটু মন দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ক্লাসটি একটু দীর্ঘ হবে। দেখো, সাম্য প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ। এই প্রবন্ধের মূল বিষয়বস্তুটাই হলো সমাজে যে অসাম্য ছড়িয়ে রয়েছে চারিদিকে, বড়লোক গরিবের প্রভেদ, নারী পুরুষের প্রভেদ, বিভিন্ন শ্রেণীর মধ্যে প্রভেদ, এই অসাম্যের ব্যাপারটাই কিন্তু তার এই প্রবন্ধের মূল বক্তব্য। দেখো, গ্রন্থাকারে কবে এই সাম্য প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল? 1879 খ্রিস্টাব্দে। এর আগে পত্রিকায় গ্রন্থটি বিচ্ছিন্নভাবে মুদ্রিত হয়েছিল, অর্থাৎ টুকরো টুকরো অংশে। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় সাম্য নামে এই প্রবন্ধটি প্রকাশ হয় প্রথম। এরপর আষাঢ় মাসে দ্বিতীয় সংখ্যাটি প্রকাশিত হয় এবং এরপর 1282 বঙ্গাব্দে কার্তিক মাসে, অর্থাৎ কার্তিকের যে সংখ্যা বেরিয়েছিল, তাতে কিন্তু সাম্যের তৃতীয় যে প্রস্তাব বা তৃতীয় পরিচ্ছেদ স্ত্রী জাতি সম্পর্কিত তা প্রকাশিত হয়। উক্ত তিনটি প্রবন্ধের সঙ্গে 1279 বঙ্গাব্দে বঙ্গদর্শনে প্রকাশিত বঙ্গদেশের কৃষক নামক প্রবন্ধটির কিছু অংশ সংযোজন করে পুস্তক আকারে, অর্থাৎ বই হিসেবে সাম্য কিন্তু প্রকাশিত হয়েছিল। তার লেখা শেষ দিকের রচনাগুলো বা উপন্যাসগুলো, যেমন আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম কিংবা ধর্মতত্ত্ব, কৃষ্ণ চরিত্র, এই সমস্ত রচনাগুলিতে যে বইটির প্রভাব সবচেয়ে বেশি তা হলো মহাভারত। এছাড়া তোমার রামায়ণ, বিশেষত মহাভারতের কৃষ্ণ চরিত্র তার উপর বিশেষ প্রভাব ফেলেছিল। আচ্ছা, এবার দেখো, সাম্য প্রবন্ধ যখন তিনি রচনা করেছেন, তখন কিন্তু কলকাতাতে বৌদ্ধিক পরিমণ্ডলে সাম্য চিন্তার ঢেউ উঠেছিল। অর্থাৎ সেই সময় ডিরোজিও, বিদ্যাসাগর, রামমোহন বা যারা যারা সমাজ সংস্কারে এগিয়ে এসেছিলেন, বৌদ্ধিক পরিমণ্ডল মানে বুদ্ধিজীবী, জ্ঞানযুক্ত ব্যক্তি, ঠিক আছে, তারা সমাজ সংস্কারে এগিয়ে এসেছিলেন এবং অসাম্যকে বিনাশ করতে তারা তৎপর হয়েছিলেন। ঠিক সেই পরিস্থিতিতে সাম্য গ্রন্থটি বা সাম্য প্রবন্ধটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুধু বঙ্কিমচন্দ্র একাই নয়, আরও কিছু ব্যক্তি ছিলেন যারা সাম্য চিন্তার প্রকাশ ঘটিয়েছিলেন সেই সময়। প্যারীচাঁদ মিত্র তার গ্রন্থ দ্য জমিদার অ্যান্ড দ্য রায়ত, কিশোরচাঁদ মিত্রের লেখা দ্য রায়ত অ্যান্ড দ্য জমিদার, সঞ্জীবন চট্টোপাধ্যায়ের বেঙ্গল রায়ত ইত্যাদি গ্রন্থ এবং ভারত শ্রমজীবী নামক যে পত্রিকাটি প্রকাশিত হতো, তাতেও সেই সময় বিভিন্ন লেখকেরা সাম্য চিন্তার প্রকাশ ঘটিয়েছিলেন, অর্থাৎ অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদমূলক বক্তব্য রেখেছিলেন। এবার এই পরিস্থিতিতেই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য প্রবন্ধটি লিখেছিলেন। শুধু কি ভারতেই অসাম্যের বিরুদ্ধে আওয়াজ উঠেছিল? না, ভারতের বাইরে কিন্তু বিশেষ কিছু ঘটনা ঘটেছিল যা ঐতিহাসিক, তাও কিন্তু সাম্যের বার্তা ভারতে বয়ে এনেছিল। সেটা কি? তা হলো, আমরা সকলেই জানি ফরাসি বিপ্লব। আমরা জানি 3টি এস্টেট ছিল সেখানে, বা 3টি শ্রেণী। সেই 3টি শ্রেণীর মধ্যে সবচেয়ে নিচে যারা ছিল তারা ঘোরতর অসাম্যের শিকার হতো, 3rd এস্টেট, তাই তো? সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ফরাসি বিপ্লব এবং ফরাসি বিপ্লবের জয় কিন্তু চারিদিকে সাম্যের যে বাতাবরণ তা সৃষ্টি করেছিল এবং তার ছোঁয়া কিন্তু ভারতেও এসেছিল। এছাড়া আমেরিকার স্বাধীনতা ঘোষণা 1774 সালে, তাও কিন্তু মানব মুক্তির বার্তা ধ্বনিত করেছিল এবং ভারতে তথা বাংলায় বুদ্ধিজীবীদের মধ্যে কিন্তু সেই ভাবনার তরঙ্গ এসেছিল। অর্থাৎ সেই বিষয়টা তাদের মধ্যে জেগেছিল, সাম্য আনতে হবে, অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। প্রতিটা ব্যক্তি কোনো না কোনো বিশেষ ব্যক্তি দ্বারা প্রভাবিত হন।
বঙ্কিমচন্দ্রের সাম্যবাদী চিন্তার পিছনেও বিশেষ ব্যক্তিদের প্রভাব ছিল এবং এ ব্যাপারে প্রথমেই যার নাম করা যায় তিনি হলেন রুশো, ফরাসি দার্শনিক, যিনি নাকি সোশ্যাল কন্ট্রাক্ট নামক গ্রন্থটি লিখেছিলেন ফরাসি বিপ্লবের পূর্বে, যা নাকি ফরাসি বিপ্লবের জন্য একটি বিশেষ ইন্ধন রূপে কাজ করেছিল। আমরা প্রত্যেকেই জানি ফরাসি বিপ্লবের পিছনে কিন্তু ফরাসি দার্শনিক রুশো, ভলতেয়ার, মন্তেস্কু এদের অবদান অপরিসীম। এদের লেখনীর দ্বারা কিন্তু তারা মানুষকে প্রভাবিত করতে পেরেছিলেন এবং মানুষকে অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছিলেন। এছাড়াও সাইমন্ড, রবার্ট ওয়েন, শার্ল ফুরিয়র, লুই ব্লাঙ্ক এবং মিলের সাম্যবাদী মতবাদও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রভাবিত করেছিল। সাম্য প্রবন্ধে মোট 5টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ দেখো কি বলেছে, আমরা একটু পড়ে নিই। এই সংসারে একটি শব্দ সর্বদা শুনতে পাই, অমুক বড়লোক, অমুক ছোট লোক। এটি কেবল শব্দ নহে, লোকের পরস্পর বৈষম্য জ্ঞান মনুষ্যমণ্ডলীর কার্যের একটি প্রধান প্রবৃত্তির মূল। অর্থাৎ আমরা সবসময় সংসারে বৈষম্যমূলক কথাবার্তা শুনতে পাই, এ বড়লোক, এ গরিব, এটাই বৈষম্য। এই যে বৈষম্যমূলক কথাবার্তা, এগুলো কোথা থেকে আসছে? বৈষম্য জ্ঞান মনুষ্যমণ্ডলীর কার্যের একটি প্রধান প্রবৃত্তির মূল। অর্থাৎ যেই সমস্ত মানুষেরা বৈষম্য পোষেন, বৈষম্য জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তাদের কাজের এটি প্রধান প্রবৃত্তি। ঠিক আছে, তাদের প্রধান কাজই হলো এই বৈষম্য করা। অমুক বড়লোক, পৃথিবীর যত ক্ষীর স্বর নবনীত সকলই তাহাকে উপহার দাও। অর্থাৎ যে বড়লোক তাকে সব কিছু দাও। ভাষার সাগর হইতে শব্দরত্নগুলি বাছি বাছিয়া তুলিয়া হার গাঁথিয়া তাহাকে পড়াও, কেননা তিনি বড়লোক। যেখানে ক্ষুদ্র অদৃশ্য প্রায় কণ্টকটি পথে পড়িয়া আছে, উহা যত্ন সহকারে উঠাইয়া সরাইয়া রাখো, ওই বড়লোক আসিতেছেন, কি জানি যদি তাহার পায়ে ফুটে। এই জীবন পথের ছায়াস্নিগ্ধ পার্শ্ব ছাড়িয়া রৌদ্রে দাঁড়াও, বড়লোক যাইতেছেন। তাহলে দেখো একটা জিনিস, বড়লোকদের জন্য কত ছাড়, কত চিন্তা। সুন্দর সুন্দর শব্দ তার জন্য। পথে যদি কাটা থাকে, যা প্রায় দেখাও যায় না, সেটাও সরিয়ে রাখতে হবে গরিবদের। কেন? বড়লোক আসছে। গরিবদের ছায়া ছেড়ে রৌদ্রে দাঁড়াতে হবে, কেন? বড়লোক আসছে, ছায়াটা তাদের জন্য। তাহলে এইভাবেই যে সমস্ত মানুষেরা বৈষম্য করে তাদের বিরুদ্ধে এক প্রকার ব্যঙ্গ করেই কথাগুলি লেখক বলেছেন। এবার দেখো নেক্সট প্যারাতে কি বলেছেন তিনি। বড় লোকে ছোট লোকে এ প্রভেদ কিসে? রাম বড় লোক, যদু ছোট লোক কিসে? তাহা নিন্দলোকে এক প্রকার বুঝাইয়া দেয়। যদু চুরি করিতে জানে না, বঞ্চনা করিতে জানে না, পরে সর্বস্ব শঠতা করিয়া গ্রহণ করিতে জানে না, সুতরাং যদু ছোট লোক। রাম চুরি করিয়া, বঞ্চনা করিয়া, শঠতা করিয়া ধন সঞ্চয় করিয়াছে, সুতরাং রাম বড় লোক। অথবা রাম নিজে নিরীহ ভালো মানুষ, কিন্তু তাহার প্রপিতামহ চৌর্য বঞ্চনা দিতে সুদক্ষ ছিলেন, মুনিবের সর্ব সাপহরণ করিয়া বিষয় করিয়া গিয়াছেন। রাম জুয়াচোরের প্রপুত্র, সুতরাং সে বড়লোক। যদু পিতামহ আপনি আনিয়া আপনার খাইয়াছে, সুতরাং সে ছোট লোক। অথবা রাম কোনো বঞ্চকের কন্যা বিবাহ করিয়াছে, সেই সম্বন্ধে বড়লোক। রামের মাহাত্ম্যের ওপর পুষ্পবৃষ্টি করো। তাহলে দেখো এখানে লেখক বুঝিয়ে দিয়েছেন পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা নাকি কাউকে ঠকিয়ে, কারোর সাথে প্রতারণা করে, কাউকে আর্থিকভাবে শোষণ করে বড়লোক হয়েছেন, অথবা তার ঠাকুর দ্বারা এইভাবেই সম্পত্তি করেছেন, অথবা কোনো ধনশালী ব্যক্তির মেয়েকে বিয়ে করে যৌতুক স্বরূপ অনেক সম্পত্তি পেয়ে কেউ বড়লোক হয়েছে। আমরা বড়লোকদের আজও কিন্তু সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা, যে সমীহ করে চলি, তাদেরকে অনেক মূল্য দেই, সমাজে পাত্তা দেই সোজা কথায়, কিন্তু গরিব লোকটাকে কিন্তু সেভাবে দেওয়া হয় না পাত্তা, তাই না? মনে করো সে খুব সৎ, খুব ভালো,
খুব ভালোভাবে সে জীবনযাপন করে, সৎপথে রোজগার করে, কিন্তু সে হতদরিদ্র। আর তার এই দারিদ্রতার কারণেই তাকে কিন্তু সেভাবে পাত্তা দেওয়া হয় না, অথচ ওই ঠক জোচ্চরটাকে বড়লোক বলে পাত্তা দেওয়া হয়। আরও একভাবে লেখক বলেছেন যে রাম বড়লোক হয়েছে, বা সমাজের এই সমস্ত মানুষেরা বড়লোক হয় কিভাবে, সেটা হলো চাপরাশিগিরি করে। অর্থাৎ সেই সময় তো ব্রিটিশ আমল ছিল, ব্রিটিশদের পদচুম্বন করত, ব্রিটিশদের বিশ্বস্ত লোক হয়ে থাকতো, এবং সেইভাবেই তারা ধীরে ধীরে বড়লোক হয়। এরা কিন্তু এক প্রকারে বলতে পারো যে ধর্মজ্ঞানহীন, ঠিক আছে, অথচ অন্যের কাছে এরা ধর্মাবতার। প্রভুর কাছে এরা লাঠিঝাঁটা খেলেও অন্যের কাছে এরা এক প্রকার দেবতা স্বরূপ। তো যাই হোক, এবার বিষয়টা হলো যে শুধুমাত্র কি ভারতের কথাই তিনি বলেছেন? না, পৃথিবীর সকল দেশেই এরকম চাপরাশিরা আছেন, যারা নাকি প্রভুর কাছে এক প্রকার কীটাণু স্বরূপ, কিন্তু অন্যের কাছে এরা বিশেষ ব্যক্তি, কারণ এরা বড়লোক। আচ্ছা, আবার দেখো, লেখক বলেছেন যে আরও এক প্রকারের বড়লোক আছে। সেই প্রসঙ্গে তিনি ব্রাহ্মণদের কথা বলেছেন। কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণও যদি কারোর কাছে ভিক্ষে করে তবু সে বড়লোক। কেন? তিনি ব্রাহ্মণ। তুমি শূদ্র, যত বড়লোক হও না কেন, তোমাকে সেই ব্রাহ্মণের কাছে কিন্তু মাথা নত করতে হবে, তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। কাজেই অবশ্যই ব্রাহ্মণ বড়লোক। এখানে কিন্তু অর্থের দিক থেকে বড়লোক বোঝায়নি, উচ্চ শ্রেণী হিসেবে বড়লোক বুঝিয়েছেন। এখানে দেখো, ব্যঙ্গ করে লেখক বলেছেন, তাকে ভালো করিয়া আহার করাও, যাহা চাহেন দিয়া বিদায় করো। গোপাল দরিদ্র, অর্থাৎ সেই ব্রাহ্মণ দরিদ্র হোক, মূর্খ হোক, নরাধাম হোক, পাপিষ্ট হোক, তবু সে বড়লোক বা উচ্চ শ্রেণী। অতএব সংসার বৈষম্য পরিপূর্ণ। এই পরিচ্ছেদে তিনি প্রকৃতির যে বৈষম্যমূলক বিষয়গুলি সেটাও তুলে ধরেছেন। কেন? দেখো, তিনি বলেছেন যে তোমার অপেক্ষা আমার হাড়গুলি মোটা মোটা, বড় কঠিন, তোমার অপেক্ষা আমার বাহুতে অধিক বল আছে। অর্থাৎ মানুষের তো সবার শক্তি একরকম নয়, ভগবান কাউকে বেশি শক্তি দিয়েছেন, কাউকে কম শক্তি দিয়েছেন, কাউকে সুন্দরী করেছেন, কাউকে কুৎসিত করেছেন, এই বিষয়গুলিও তুলে ধরেছেন। এগুলো বৈষম্যের মধ্যেই পড়ে, কিন্তু এগুলো প্রকৃতি সৃষ্ট বৈষম্য, মনুষ্য সৃষ্ট নয়। তিনি বলেছেন, অতএব বৈষম্য সাংসারিক নিয়ম, জগতের সকল পদার্থেই কিন্তু বৈষম্য আছে, মানুষে মানুষে প্রকৃত বৈষম্য আছে। অর্থাৎ দুটো মানুষের মধ্যে কিন্তু প্রকৃতস্থই বৈষম্য আছে। তুমি সুন্দরী, আমি কুৎসিত, ভগবান এভাবেই বানিয়েছেন, এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী হয়েছে। কিন্তু মনুষ্য সৃষ্ট বৈষম্য, সেটা তো উচিত নয়, সেটার বিরুদ্ধেই কিন্তু লেখক সরব হয়েছেন। এবং এজন্যই লেখক বলেছেন, ব্রাহ্মণ বধে গুরু পাপ, শূদ্র বধে লঘু পাপ। অর্থাৎ ব্রাহ্মণ যদি হত্যা করা যায় তাহলে বিরাট বড় অন্যায়, কিন্তু যদি শূদ্র শ্রেণীর কোনো ব্যক্তিকে হত্যা করা যায় সেটা ছোট একটি পাপ। এটা কিন্তু প্রকৃতির নিয়ম নয়, তাই না? প্রকৃতির নিয়ম কি? যেই হত্যা করুক সেই হত্যাকারী, এবং সেটাই বড় অন্যায়। এই প্রসঙ্গে তিনি দেশি বিলাতির যে বৈষম্য সেই প্রসঙ্গও তুলে ধরেছেন। এছাড়া তিনি অর্থাগত বৈষম্যের বিষয়টি তুলে ধরেছেন, যা গুরুতর। আর্থিক দিক থেকে যে বৈষম্য, তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে শুধুমাত্র ভারতেই এই বৈষম্য তা কিন্তু নয়, রোম রাজ্যেও প্রথমকালিক বৈষম্য, ঠিক আছে, পৈতৃকীয় এবং প্লিবীয় দিকের যে সাম্প্রদায়িক বিভেদ, সেই রাজ্যেই আবার শেষের দিকে নাগরিকত্ব অনাগরিকত্বের মধ্যে যে বৈষম্য, এই সমস্ত উদাহরণ তিনি তুলে ধরেছেন, এটা বোঝাতে যে পৃথিবীব্যাপী বৈষম্য রয়েছে। এরপর তিনি পৃথিবীতে 3 জন অবতারের কথা বলেছেন, 3 জন সাম্য অবতারের কথা বলেছেন, মহাসুধাত্মার কথা বলেছেন। তারা কারা? তারা হলেন প্রথমত বুদ্ধদেব। সেই সময় ব্রাহ্মণ্য ধর্মের প্রাধান্য ছিল, ব্রাহ্মণদের মানুষ দেবতা জ্ঞানে পূজা করত, এবং নিম্ন শ্রেণীরা অস্পৃশ্য বলে গণ্য হতো, অত্যন্ত ক্লেশের মধ্যে দিয়ে তাদের জীবন যেত, এবং বৈষম্য ছিল তীব্র। সেই সময় বুদ্ধদেব কিন্তু সাম্যের বাণী প্রচার করেছিলেন। তার কাছে দ্বিতীয় সাম্যাবতার হলেন যীশু খ্রিস্ট, যিনি রোম নগরীতে যে সমস্ত অসাম্য ছিল তার বিরুদ্ধে বলেছেন। এবং আমরা জানি যে দাস ব্যবস্থা ছিল, প্রভুরা দাসদের দিয়ে যা খুশি করাতে
পারতেন, তাকে মারতেন কাটতেন, কিচ্ছু করার ছিল না। তো সেই যে অসাম্য, তীব্র অসাম্য, তার বিরুদ্ধে বলেছেন। এবং তৃতীয় সাম্যাবতার হিসেবে তিনি বলেছেন রুশোকে, দার্শনিক রুশোকে, যিনি নাকি ফরাসি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার ক্ষুরোধার লেখনীর মাধ্যমে। এই লাইনটি দিয়ে কিন্তু প্রশ্ন আসে, তৃতীয় সাম্যাবতার রুশো, প্রথম দুজন কারা, কেন রুশোকে তৃতীয় সাম্যাবতার বলা হয়েছে? আচ্ছা, এই তিনজনই কি বলেছেন? যে সকলেই সমান বলেছেন, তোমরা সকলেই সমান, পরস্পর সমান ব্যবহার করো। এই লাইনটি দিয়েও প্রশ্ন আসতে পারে। এই লাইনটি কোথা থেকে নেওয়া, কোন প্রসঙ্গে লেখক এই উক্তি করেছেন, বা কারা এই উক্তিটি করেছেন তাদের সম্পর্কে আলোচনা করো। পরবর্তী অধ্যায়গুলি আমরা কাল আলোচনা করব। ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, অবশ্যই প্রয়োজনীয় মনে করলে চ্যানেলটির সঙ্গে থাকো। আশা করছি তোমরা উপকৃতই হবে।